আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গীদের নিয়ে ইতালির রোমে পৌঁছেছেন এবং কালকে সেখানে বিশ্ব খাদ্য সংস্থার প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামে অংশ নেবেন। কিন্তু যথারীতি যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি যে পরিস্থিতির মুখে পড়েছিলেন কিংবা লন্ডনে যে পরিস্থিতির মুখে পড়েছিলেন, ইতালিতেও বাঙালি কমিউনিটি, বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষদের যে তারা সেখানে যে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন, সেই বিরূপ প্রতিক্রিয়া বিরূপ পরিস্থিতির মুখে পড়েছেন ডক্টর ইউনূস। তখন তিনি কি করেছেন, কিভাবে এয়ারপোর্টে নেমেছেন এবং এয়ারপোর্ট থেকে কিভাবে গেছেন, এসব নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত করছি ইতালির রোম থেকে সাংবাদিক রিয়াজ হোসেন। আমি আপনাকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তৌফিক মারুফ। আপনাকেও ধন্যবাদ। জি জি, আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে ডক্টর ইউনূস তো আজকে রোমে গেলেন, উনি কখন গিয়ে পৌঁছলেন এবং পৌঁছার পরে সেখানে কি হয়েছে, বিষয় পুরোটা একটু যদি জানান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে মারুফ ভাই। আপনি সবসময় বিশ্বের বিভিন্ন ঘটনা তুলে ধরেন, বাংলাদেশের বিভিন্ন আলোচিত ঘটনাগুলো আপনার মাধ্যমে অনলাইনে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে জানতে পারে। আর আপনি রোমে এবার আমাকে যুক্ত করেছেন, এই জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা হচ্ছে, আপনাকে একটু বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রোগ্রামে এসেছেন, এই প্রোগ্রামে বিশ্বের কোন দেশ থেকে প্রধানমন্ত্রীরা এসেছেন। আমি যদি বলি, একমাত্র দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের বা দুই তিনটে দেশের কোন সরকার প্রধান আসেন। এছাড়া এই এফএওর, বিশ্ব খাদ্য সংস্থার বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের যে অধিবেশন হয়, সেখানে বিশেষ করে খাদ্যমন্ত্রীরা আসেন অথবা ওই মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা আসেন, এই পর্যায়ের মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী বা যারা আসেন। কিন্তু আমরা বিগত দিনেও দেখেছি যে বাংলাদেশের সরকার প্রধান এসেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো ঘুরতে পছন্দ করেন, এর আগে ঘুরেছেন নোবেলের নাম দিয়ে, এইবার সরকারের টাকা দিয়ে ঘুরতেছেন। এই কারণে তিনি যখনই দাওয়াতটি পেয়েছেন, আমি জানি যতটুকু দাওয়াতের লেখা, উপস্থিত অংশগ্রহণ করবেন সরকার প্রধান অবলিক মন্ত্রী অবলিক কর্মকর্তা অবলিক যে কেউ। কিন্তু উনি শুরুটাই ঠিক চিহ্ন দিয়ে ফেলেছেন, অর্থাৎ উনি প্রথমেই চয়েস করে নিয়েছেন যে অবলিক আর যাওয়ার দরকার নাই, আমি ঘুরে আসি। এরকম লন্ডনে একজন সাংবাদিক লিখেছে পিকনিক পার্টি করতে এসেছেন। এরকমই, কারণ আপনি জানেন যে আমেরিকায় যে গেলেন, যে বহন নিয়ে গেছেন, এর আগে সবসময় আগের সরকার প্রধানদের সমালোচনা করা হতো, বিশেষ করে শেখ হাসিনার সমালোচনা করা হতো, এত লোক নিয়ে গায়ে এত বহন নিয়ে আমেরিকা কেন গেল। কিন্তু এবার যে তিনি প্রথম জানালো 7 জন নিয়ে যাচ্ছে, এরপরে যে লিস্ট ফাঁস হলো সেখানে কিন্তু অনেক রয়েছে, সেসব বিষয়ে আসছি পরে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসবেন আমরা আগেই জানতে পেরেছি। তো জানার পরে এখানকার যে পরিস্থিতি আপনাকে বলি, সেটা হচ্ছে ইউএসএ, লন্ডন এবং তারপরে সারা বিশ্বের মধ্যে ইতালির অবস্থানটা, আওয়ামী লীগ এবং প্রবাসীদের মধ্যে আওয়ামী লীগের সমর্থক, এন্টি ইউনূস বিরোধী, প্লাস হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তির ক্ষমতা বেশি, লোক বেশি বসবাস করেন এখানে বেশি, হোল ইউরোপে। তো এটা হচ্ছে প্রথম কথা। তো যখন শুনছেন যে একজন ইউনূস, যিনি বাংলাদেশকে গত 1 বছরে মেচাকার করে দিয়েছেন, কি অর্থনীতি, কি রাজনীতি, কি সমাজনীতি, কি মিল ফ্যাক্টরি, সবগুলো, এই কারণে এখানকার প্রবাসীরা আওয়ামী লীগ যখন একটি ডাক দিয়েছেন যে হটাও ইউনূস বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ, এই স্লোগানের সাথে এখানকার আওয়ামী লীগের নেতা কর্মীরা, তারা প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত হয়েছেন। তারা নিজ উদ্যোগে তারা যোগাযোগ করছেন, ভাই কোথায় আসতে হবে, কখন আসতে হবে, ইউনূসকে দেখিয়ে দিতে হবে যে তোমাকে আমরা চাই না, তোমাকে আমরা পছন্দ করি না। তারই ধারাবাহিকতায় আজকে যখন তিনি নামলেন, সকালে যখন তিনি বিমানে উঠলেন, তো সবাই জানে তিনি কোন বিমানে আসবেন, বাংলাদেশ বিমানে আসবেন। তো এখানকার প্রবাসী আওয়ামী লীগের নেতা কর্মীরা, প্রবাসী সাধারণ প্রবাসীরা, তারা, আপনি চিন্তা করতে পারবেন না, ইউরোপের মতো জায়গায় লাঠির মাথায় কালো পতাকা বেঁধে তারা বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে গেছে। এই লাঠিগুলো, তো সেখানে কালো পতাকা নিয়ে গেছে। আমি এখানে সরাসরি তাদের সাথে কথা বলেছি, ইতালি আওয়ামী লীগের সভাপতি মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ অনেকের সাথে কথা বলেছি। তারা বলেছেন যেটা এটা আমাদের আসলে দলীয় সিদ্ধান্ত কি সেটা জানি না, অনেক প্রবাসী যুক্ত হয়েছেন আমাদের সাথে, তাদের নিজ উদ্যোগে নিজ খরচে, আমাদেরকে না জেনে বিমানবন্দরের সামনে আমরা শুধু সময় বলে দিয়েছি ডক্টর ইউনূস 5টা থেকে 7টার ভিতরে বের হবে। আমরা ভিআইপি গেট দখল দিয়েছি। সেখানে আরেকটু বিষয় বলে রাখি, এখানকার প্রশাসনের কাছে, এখানকার দূতাবাস থেকে বা এসএসএফ এর যে অ্যাডভান্স টিম আছে, তারা হয়তো জানিয়েছে যাতে দূতাবাসে কেউ কোনো কালো পতাকা বা মিছিল করতে না পারে। তো এখানকার প্রশাসন জানিয়ে দিয়েছে যে কারো স্বাধীনতা আমি রুখে দিতে পারি না। কেউ কথা বলবে, কালো পতাকা দিবে, কেউ ফুল নিয়ে আসবে, সকলে যার যার অবস্থান থেকে, এখানে আমরা কাউকে থামাতে পারবো না। তো তিনি আসার পরে
যখন আওয়ামী লীগের প্রবাসীরা কালো পতাকা নিয়ে উপস্থিত এয়ারপোর্টের সামনে, আরো কিছু আছে সেগুলো আমি লাইভে নাই বললাম, তা যেভাবেই হোক ডক্টর ইউনূসকে নাজেহাল করার জন্য তারা উপস্থিত হয়েছিল। এবং আরেকটি বিষয় চমৎকার, যেখানে আওয়ামী লীগের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, মনোমালিন্য আছে, বাট একটা জায়গায় তারা এক হয়ে গেছে। ওইখানে গিয়ে তারা গিয়ে যে তাদের স্লোগান একটা, শেখ হাসিনার নির্দেশ, হটাও ইউনূস বাঁচাও দেশ, এই স্লোগানে সবাই এক হয়ে ইউনূসকে দাওয়া দেওয়ার জন্য সবাই এক হয়ে গেছে। প্রশাসনের করা নজরদারি ছিল, তারপরে প্রশাসন বারবার কিন্তু তাদের পক্ষেই ছিল, অর্থাৎ সকল দুই পক্ষকে শান্ত করেছেন। যদিও আমি দেখেছি যে এখানে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাবৃন্দদের ব্যানারে পাঁচজন নিয়ে একটি ব্যানার নিয়ে গেছেন, একজন ব্যক্তি কমিউনিটির একজন, পাঁচজন। তিনি বড় ডাক দিয়েছেন, মনে হচ্ছে যে ওখানে সংঘর্ষ হবে বিমানবন্দরে, কিন্তু কোনো কিছুই না, তিনি পাঁচজন লোক নিয়ে ওখানে গেছেন। সেটি পরে বলছি। তো ইউনূস সাহেব তিনি আসলেন, এফিওর দাওয়াতে আসলেন বিশ্ব খাদ্য সংস্থা হেডকোয়ার্টারে। আমার ভাবতে অবাক লাগে, একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার হোক আর দীর্ঘমেয়াদী সরকার হোক, সেটি সরকার প্রধান। রিয়াজ, একটু আমি এই জায়গাটা একটু একবারে সেরে যাচ্ছি। সেটা হচ্ছে যে উনি যখন এসে নামলেন বিকেলে, তখন কালো পতাকা দেখানো হলো, স্লোগান দেওয়া হয়েছে, আমি ভিডিও যা দেখেছি। তো উনি কিভাবে সেখান থেকে গেলেন? উনি কি কালো পতাকার সামনে দিয়েই গেছেন, না কিভাবে এয়ারপোর্ট থেকে চলে গেলেন? কিভাবে তার সামনে কি বিক্ষোভকারীরা পড়েছিলেন? আসলে এখানে আমার যে ধারণাটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের সাথে মিলেমিশে হয়তোবা ডক্টর ইউনূস তার গাড়িটি নর্মাল ভাবে একজন প্যাসেঞ্জার যেভাবে যায় না, সেভাবে তাকে বের করে নিয়ে গেছে। মানে সবাই ছিল বিএসবি গেটের দিকে ব্যস্ত, তাকে অন্য গেট দিয়ে বিভিন্ন, মানে বলে না যে ছদ্মবেশে। এবং আরেকটি একটি বাংলাদেশের জন্য অপমানজনক একটি ঘটনা, যে একজন সরকার প্রধান এসেছে, সে হোক কয়েক মাসের জন্য, কয়েক বছর, 2-1 বছরের জন্য, তাকে কেউ বিমানবন্দর রিসিভ করতে আসে নাই, কোনো এফআইআর বড় কর্মকর্তা বা এই সরকারের কোনো প্রতিনিধি আসে নাই। শুধুমাত্র এখানকার রাষ্ট্রদূত রাকিবুল হাসান, তিনি তিনি এসেছেন। তিনি এসে তাকে রিসিভ করে দূতাবাসে, তার হোটেল লবিতে নিয়ে গেছেন, তো দূতাবাসের কর্মকর্তারা। তো এটি মানে উনি স্বাভাবিকভাবে যেতে পারেননি, সবার সামনে দিয়ে যেতে পারেননি? প্রশ্নই আসে না, উনি বিএনপি গেট ব্যবহার করতে পারেনি। আরেকটি বিষয় হচ্ছে, বাংলাদেশের জন্য এই প্রথম আমরা অপমান বোধ করছি, অপমানিত হলাম, যে আমাদের দেশকে পতাকা নিয়ে যিনি এসেছেন, তাকে বিমানবন্দরে কেউ আসেনি নিতে। উনি এক হচ্ছে নিতে আসেনি, দ্বিতীয় হচ্ছে ওনাকে যারা রিসিভ করবেন তারাই কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। সুতরাং ওনার এখন বিমান থেকে ঢাকায় ব্যাক করা ছাড়া উপায় নাই। এই কারণে উনি যেভাবে হোক অন্য গেট দিয়ে বেরিয়ে গেছে। এখন সেই গেটটা আসলে, যেটা বললেন যে আরো কয়েকজন তারা ওনার পক্ষে যারা ছিল, তারা কি এনসিপির নেতা কর্মী নাকি বিএনপির অবস্থান? বিএনপির 5 জন, তারা যদিও বিএনপির মূল স্ট্রিমে এখন নাই, তারা এক সময় বিএনপি করেছে, বাট এখানকার রানিং কমিটি, আমি অনেক বিএনপি নেতা কর্মীদের সাথে কথা বলেছি যে আমাদের উপরের কোনো নির্দেশ নাই, সুতরাং আমাদের এয়ারপোর্টে বা প্রতিরোধ বা আওয়ামী লীগের এগেনস্টে যাওয়ার আমাদের এই মুহূর্তে কোনো নির্দেশনা থাকলে অবশ্যই সেটা আমরা করবো। তাদের কোনো নির্দেশনা ছিল না বিদায় প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ব্যানার একজনের 5 জন নিয়ে, একটি ফুল নিয়ে, ব্যানার নিয়ে তিনি উপস্থিত হয়েছেন, আমরা দেখতে পেয়েছি। সেটিও লজ্জাজনক যে রেমিটেন্স যোদ্ধাদের ব্যানারে 5 জন প্রবাসী বাংলাদেশী। কোন অপ্রীতিকর ঘটনা কি ঘটেছে, মানে মারামারি বা ওই নিউ ইয়র্কের মতো কিছু হয়েছে কিনা? না, অপ্রীতিকর ঘটনা, যেহেতু আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি, আর তৃতীয় একটি প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাত ইসলাম। তো বিএনপি এবং জামাত ইসলাম যেহেতু বিমানবন্দরে যায়নি, সেক্ষেত্রে আপাতত আজকে সন্ধ্যাটা সংঘর্ষবিহীন ছিল, বা কোনো ধরনের বাকবিতণ্ডা বা ওই এলাকার পরিবেশটা মোটামুটি শান্ত ছিল। তবে রোমের লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে যেসব যাত্রীরা আজকে এসেছেন বহির্বিশ্ব থেকে, তারা শুনে গেছেন যে হটাও ইউনূস বাঁচাও দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এটা কিন্তু একটা, পুলিশে বলতেছে, পরে ইংলিশে বলছে গো ব্যাক ইউনূস, গো ব্যাক ইউনূস। তো বিদেশিরাও দাঁড়িয়ে দেখলো যে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা আসে, কেউ রিসিভ করতেও আসে না, আবার কেউ ওয়েলকামও জানাতে আসে না, কিন্তু একমাত্র বাংলাদেশের যিনি আসলেন, তিনি একজন এমন নিকৃষ্ট, এমন সমালোচিত ব্যক্তি, কি কারণে তাকে কালো পতাকা নিয়ে এসেছে। তো তারা বলেছেন, সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে বলেছেন যে যিনি পুলিশ যখন তাদেরকে বাধা দেয়, আরে ভাই, আমার দেশের পুলিশই হত্যা করেছে, তোমার ভাইকে হত্যা করেছে, তো তুমি কিভাবে আমাকে বাধা দাও? আমি তো এটার প্রোটেস্ট করতে আসছি, আমার তো কিছু হয় না।
তো এই কারণে এখানকার পুলিশরাও কিন্তু বাংলাদেশের রাজনীতি বা লন্ডনে কি হয় এগুলো কিন্তু সারা বিশ্বের, এখন আর শুধুমাত্র বাংলাদেশের ঘটনা আল জাজিরায় জানায়, বিবিসিতে জানায় তা না, এখন বাংলাদেশের ঘটনা ইটালিয়ান চ্যানেলেও কিন্তু অহরহ দেখাচ্ছে, যে কোনো ঘটনা আপনার লন্ডনে কি হলো, আমেরিকায় কি হলো, এগুলো দেখাচ্ছে, সেই জন্য বাংলাদেশ সম্পর্কে অবগত। আগামীকালকের কর্মসূচি কি, কখন, কোথায়? আগামীকালকের কর্মসূচি হচ্ছে রোমের যে এফএও কার্যালয়, আপনি যেটা জানেন, আপনিও ইতালি সফর করেছেন, আমি জানি এক যুগ আগে আপনি ইতালিতে এসেছেন, আপনি বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন আমি যতদূর জানি। তো আপনি তো জানেন যে এইসব এফএও কার্যালয়ের সামনে যখন বিভিন্ন দেশের প্রধানরা আসে, তো আওয়ামী লীগ কি করেছে তারা আসলে খুবই মানে কৌশলগত ভাবে এগিয়েছে গত কয়েকদিন যাবত, আমি লক্ষ্য করলাম যে তারা আপনার অনুমতি নিয়েছে প্রতিদিন এবং ভিন্ন ভিন্ন জায়গায়, কেউ তাদেরকে যেন কেউ কোনো সময় প্রশ্ন আটকাতে না পারে। তারা 12 তারিখ নিছে, 13 তারিখ নিছে, 14 তারিখ নিছে, 15 তারিখ নিছে, আবার কেউ নিছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ, কেউ নিয়েছে এফএর সামনে। তো ইতালি আওয়ামী লীগ এখানকার যে কমিটি রয়েছেন বর্তমান, আমাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদিত কমিটি যেটি রয়েছে জনাব মাহতাব হোসেন এবং আলমগীর হোসেনের নেতৃত্বে, সেই কমিটি তার আগামীকাল বিশাল বিক্ষোভ সমাবেশ করবে, প্রতিবাদ সমাবেশ করবে এবং ইতালির এবং ইউরোপের বিভিন্ন শহর থেকে, বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মী আসবে, সাধারণ প্রবাসীরা আসবে, তারা এই ডক্টর ইউনূসকে কালো পতাকা দেখাবে, তার বিরুদ্ধে ধিক্কার জানাবেন। কারণ তারা একটি জিনিস বলছেন যে এভাবে একটি সাজানো গোছানো বাংলাদেশ ধ্বংস হতে দেওয়া যায় না, ইউনূস তুমি দ্রুত চলে যাও, একটি নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণ নির্বাচনের মাধ্যমে তোমাকে বিদায় যেতেই হবে, বিদায় হতেই হবে। তবে একটি এই যে আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, এটি আসলে একটার সাথে আরেকটা সংযুক্ত পুরো এরকম, যে বর্তমানে বিএনপি প্রবাসে আজকে ইউনূস আসলেন, ইউনূসের এই রিসিভ ওয়েলকাম জানাতে বা বিএনপির কোনো বিবৃতি বা হুঙ্কার আছে, মানে মানে ভিন্ন ভিন্ন ফেসবুক অনেকে লেখে ডক্টর ইউনূসকে স্বাগত বা এই সেই, কিন্তু বিএনপি থেকে বা জামাত থেকে কিন্তু কোনো আমরা যেহেতু মিডিয়া কর্মী বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু প্রচার করা হয় না। এ থেকেও কিন্তু একটা বিষয় লক্ষ্য করা হচ্ছে যে ইউনূস কিন্তু মাইনাস হচ্ছে, নট অনলি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সকল দল থেকে তিনি মাইনাস। সর্বশেষ এখানে কিছু অন্য একটা ছোট দল নুরুল দলের যারা ছিল তাদেরকেও দেখছিলাম এয়ারপোর্টে, অর্থাৎ সবাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মানে এরকম এরকম একটা অবস্থা আর কি। তিনি ফিরবেন কবে বা তার সাথে আর কারা আসছে এটা কি জানা আছে এখন পর্যন্ত? না, তার সাথে উল্লেখযোগ্য ওই খাদ্য মন্ত্রণালয় ছাড়া বা কোনো ব্যক্তিগত যেরকম আমেরিকায় নিয়ে গিয়েছিলেন রাজনৈতিক দলের নেতাদের, এখানে সেটা প্রয়োজন মনে হয় না তাদেরকে, কারণ ওইখানে তো রাজনৈতিক, তারা বুঝছেন যে লন্ডনে মাহফুজ যেভাবে হামলার শিকার হলেন, তো আমেরিকায় তো নিশ্চিত আমি হামলার শিকার হবো, তো উনি ডাল তলোয়ার হিসাবে এই চারজনকে ব্যবহার করছেন। তো চিন্তা করছে রোমে আর কি এরকম কিছু হবে, কিন্তু রোমে যে এর চেয়ে বেশি কিছু হতো যদি উনি পালিয়ে না যেত। তো উনি এই কারণে হয়তো বা কাউকে নিয়ে আসে না, তবে ওনার সংক্ষিপ্ত সফর, উনি 13-14 থেকে 15 তারিখ চলে যাবে, এরকম একটি জানতে পেরেছি। আর ওনার সফর কিন্তু সম্পূর্ণ গোপনীয়তার সাথে ই করা হচ্ছে, কারণ এখানে কোনো কিছু হামলার শিকার হলেই কিন্তু আবার লন্ডন বা আমেরিকার মতো দূতাবাসের উপর দরকার, এই কারণে দূতাবাস এখন সাংবাদিক তো দূরের কথা, কারোর সাথেই কোনো নো ফোন পিক আপ, কোনো ফোন পিক আপ না, বা কোনো ধরনের তথ্য ভালো দিচ্ছে না, খারাপও দিচ্ছে না, বা কোনো দূতাবাস কোনো তথ্য বা দূতাবাস এই মুহূর্তে নো কমেন্টস, অনলি দেয়ার একটাই